গণভোট বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত জাতিসংঘকে ধন্যবাদ দিলেন ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, এমন একটা অধ্যায় যেটা হয়তো আগামী কয়েক বছর ধরেই দেশের ইতিহাসে লেখা থাকবে। কারণ আজ জাতিসংঘ সরাসরি বলেছে বাংলাদেশের গণভোটের রায় সম্মান করতে হবে, সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া মানতে হবে। আর এই কথা শোনার পর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু এই ধন্যবাদের পিছনে শুধু ভদ্রতা নেই, ধন্যবাদের পিছনে আছে একটা বিশাল রাজনৈতিক বার্তা, আর সেই বার্তা সরাসরি গেছে বিএনপির দরজায়। আজকের পুরো স্টোরি শুনুন মনোযোগ দিয়ে, কারণ এই খবরটা বুঝলে আপনি বুঝবেন বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে। শুরু করি ইউনূসকে দিয়ে, কারণ ইউনূসকে না বুঝলে পুরো ঘটনাটাই বোঝা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্ম নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি শুধু বাংলাদেশের মানুষ নন, তিনি পৃথিবীর মাত্র 7 জন মানুষের একজন যিনি একসাথে 3টি সর্বোচ্চ সম্মান পেয়েছেন: নোবেল শান্তি পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল। 20টি দেশের 50টির বেশি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। টাইম ম্যাগাজিন, নিউ উইক তার প্রচ্ছদ করেছে, ওপ্রা উইনফ্রে তাকে নিজের 100-এ ডেকেছেন। জাতিসংঘের একাধিক উচ্চ পর্যায়ের ভোটে তিনি সরাসরি বলেন, জাতিসংঘে গেলে মাত্র 4 দিনে 50 বৈঠক করেন। আমেরিকার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রধান সবার সাথে এক টেবিলে বসেন। এই মানুষটা যখন কোনো বিষয়ে আন্তর্জাতিক সমর্থন চান, তখন সেটা পাওয়া তার জন্য অনেক সহজ হয়, কারণ পৃথিবীর শীর্ষ নেতারাও তাকে চেনেন, তাকে বিশ্বাস করেন এবং তার কথা শোনেন। এটাই তার আন্তর্জাতিক ক্যাপ, এবং এই কাজটাই এখন গণভোটের বাস্তবায়নের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। এবার আসা যাক মূল ঘটনায়। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি ঐতিহাসিক গণভোট হয়েছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের জন্য গণভোট। গণভোটের ফলাফল কি হলো? 68.59% মানুষ হ্যাঁ বলেছেন, মানে সংবিধান সংস্কারের পক্ষে। 299টি আসনের মধ্যে 288টিতেই হ্যাঁ জিতেছে, মাত্র 11টি আসনে না জিতেছে। এটা কোনো সাধারণ রায় নয়, এটা জনগণের অপ্রতিরোধ্য একটা ম্যান্ডেট। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদকে সংবিধানে প্রতিষ্ঠিত করার জন্য দেশের 7 কোটিরও বেশি মানুষ সেদিন রায় দিয়েছেন। এই রায়কে উপেক্ষা করা মানে জনগণকে উপেক্ষা করা। এই রায়কে ফেলে দেওয়া মানে গণতন্ত্রকে ফেলে দেওয়া। যে ধানের শীষে যেমন সেটা দিবেন, 12 তারিখে একই সাথে আপনাকে দ্বিতীয় ব্যালট পেপার দেবে, হয় এবং নয়। সেখানে হারের পক্ষে দয়া করে আপনারা রায় দিতে হবে। নির্বাচনের আগে তারেক রহমান কি বলেছিলেন? তিনি রংপুরের জনসভায় মাইকে দাঁড়িয়ে বলেছিলেন, ধানের শীষে ভোট দেবেন আর দ্বিতীয় ব্যালটে হ্যাঁ দেবেন। তিনি বলেছিলেন জুলাই সনদকে সম্মান করতে হবে। আবু সাইদ, ওয়াসিম সহ হাজারো শহীদের জীবন উৎসর্গের কথা বলেছিলেন তাদের রক্তকে মূল্যায়ন করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এবং মানুষ এই কথা বিশ্বাস করছে। মানুষ হ্যাঁ দিয়েছে, বিএনপি ভোটও দিয়েছে, সরকার গঠন হয়েছে, সব ঠিকঠাক চলছিল। কিন্তু সরকার গঠনের পর কি হলো? সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নিল না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, সংবিধান সংশোধন ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন সম্ভব নয়, আগে সংসদে আইন করতে হবে। এই কথাগুলো শুনে মনে হয় সরকার আসলে সময় কিনছে, বাস্তবায়নকে পিছিয়ে দিচ্ছে এবং শেষ পর্যন্ত হয়তো ধীরে ধীরে ভুলিয়ে দিতে চাইছে। এটাই বাংলাদেশের পুরনো রাজনীতির পুরনো খেলা। এই অবস্থায় দেশ জুড়ে বিরোধীরা ফুঁসে উঠল। নাহিদ ইসলাম সরাসরি বললেন, আপনি যদি গণভোট মানেন তাহলে গণভোটের আদেশ মানতে হবে। সরকার নিজেই বিরোধিতার দিকে উঠে দিচ্ছে। এনসিপির সার্জি সাল্লাম বললেন, 70% মানুষের রায় উপেক্ষা করে সংবিধানের দোহাই দেওয়া মানে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। 11 দলীয় জোট সরাসরি ঘোষণা দিল, গণভোটের রায় বাস্তবায়ন না হলে তারা বড় আন্দোলনে যাবে, রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, এবং সেই আন্দোলন থামানোর ক্ষমতা কারও নেই। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস কি করলেন? এখানেই তার রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয়। তিনি রাস্তায় নামলেন না, হুমকি দিলেন না, মিছিল করলেন না, বরং তিনি ব্যবহার করলেন তার সবচেয়ে বড় শক্তি, আন্তর্জাতিক মঞ্চ। নিউ ইয়র্কের টাইম টেলিভিশনের সাংবাদিক ইকবাল মাহমুদ যখন জাতিসংঘের প্রেস কনফারেন্সে প্রশ্ন তুললেন, বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে কিনা জাতিসংঘ কিছু বলবে,
তখন জাতিসংঘের মুখপাত্র জবাব দিলেন। তিনি বললেন, আমরা আশা করি বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া মানা হবে এবং সব দল সেটা সম্মান করবে। এই কথাটা শুনতে হয়তো অনেক নরম মনে হচ্ছে, কিন্তু কূটনীতির ভাষায় এটা অনেক কড়া বার্তা। জাতিসংঘ যখন কোনো দেশের সরকারকে মনে করিয়ে দেয় যে সাংবিধানিক প্রক্রিয়া মানতে হবে, তখন সেই সরকারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়। বিদেশি বিনিয়োগ আসে না, ঋণ পাওয়া কঠিন হয়, আন্তর্জাতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের মতো দেশের জন্য এই চাপ অত্যন্ত বড়, এবং এই চাপটা তৈরি করতে ইউনূসের মতো মানুষ লাগে, যিনি জাতিসংঘের বোর্ডে বসেন, যিনি বিশ্ব নেতাদের সাথে এক টেবিলে কথা বলেন, জাতিসংঘের কাছে যার বিশ্বাসযোগ্যতা অটুট। ইউনূস জাতিসংঘকে ধন্যবাদ জানালেন, এবং সেই ধন্যবাদই হল বিএনপির দিকে পাঠানো সবচেয়ে শক্তিশালী বার্তা। এখন 11 দলীয় জোট ও ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছে ইউনূসের আন্তর্জাতিক শক্তি এই মুহূর্তে গণভোটের রায় বাস্তবায়নের সবচেয়ে বড় ঢাল। একদিকে তারা রাস্তায় আন্দোলনে হুমকি দিচ্ছে, অন্যদিকে ইউনূসের কূটনৈতিক পথকে সমর্থন দিচ্ছে। দুই দিক থেকে একই লক্ষ্যে চাপ তৈরি হচ্ছে, ভেতর থেকে জনগণের আন্দোলন, বাইরে থেকে আন্তর্জাতিক চাপ। এই দুই চাপের মাঝখানে বিএনপি সরকার এখন কোণঠাসা। তারেক রহমান এখন কোথায়? যিনি শহীদের রক্তের কথা বলে ভোট নিয়েছিলেন, যিনি হ্যাঁ ভোট দিতে বলেছিলেন, যিনি জুলাই সনদকে সম্মান করার কথা বলেছিলেন, তার নিজের কথাগুলো এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। রাজনীতিতে বলা হয় কথার দাম আছে, এবং সেই কথার দাম একদিন না একদিন দিতে হয়। আজ সেই দিনটা এসে গেছে। জনগণ অপেক্ষা করছে, 11 দলীয় জোট অপেক্ষা করছে, জাতিসংঘ নজর রাখছে, এবং ইউনূস তার আন্তর্জাতিক অ্যাপ দিয়ে নিশ্চিত করেছেন যে এই চাপ আর কমবে না। গণভোটের রায় ঝুলে আছে, কিন্তু এখন জাতিসংঘ কথা বলেছে, ইউনূস তার আন্তর্জাতিক শক্তি ব্যবহার করছেন। 11 দলীয় জোট মাঠে আছে, দেশে 68% মানুষের রায় আছে। এই 4টি শক্তি একসাথে কাজ করলে গণভোটের রায় বাস্তবায়ন হবেই। এটা এখন শুধু সময়ের প্রশ্ন। বিএনপি যত দেরি করবে তত তাদের রাজনৈতিক ক্ষতি বাড়বে, এবং ইতিহাস তাদের সেই ক্ষতির হিসাব রাখবে। তো বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি এখন একটা ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। জনগণের রায় কি জয়ী হবে? ইউনূসের আন্তর্জাতিক অ্যাপ কি কাজে লাগবে, নাকি বিএনপি আবারও পুরনো রাজনীতির পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তর আসছে দিনগুলোতে পাওয়া যাবে।